কোভিডের তৃতীয় ঢেউয়ের সূচনা পর্বেই আমাদের স্কুলের ক্লাসগুলি বন্ধ হয়ে গেছে। তো সেই সময় যাতে আমাদের পঠন পাঠন বন্ধ না থাকে সেই জন্য আমরা অঙ্ক বিষয়টা নিয়েও ভাবছি। তো আজকে আমি তোমাদের গণিত বইয়ের অর্থাৎ গণিত প্রকাশ ওই বইটির চতুর্থ অধ্যায় আয়তঘন যেটা শুরু করেছিলাম তার সূত্রগুলো আগের দিন হয়ে গেছে, আমি সেগুলো একটু রিপিট করছি, তোমরা দেখে নাও। প্রথমত বলেছিলাম কর্ণ যদি দৈর্ঘ্য a হয়, প্রস্থ b হয় এবং উচ্চতা c হয়, তাহলে কর্ণ ইজ ইকুয়াল টু রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার একক, অর্থাৎ এইটা আমরা বলতে পারি সরল রৈখিক দূরত্ব সবচাইতে এই আয়তঘনের মধ্যে যেটা দীর্ঘতম সেটাই হচ্ছে এর কর্ণ। দ্বিতীয়ত আমরা যে ভূমির উপর আয়তঘনটি দাঁড়িয়ে আছে সেই ভূমিতলের ক্ষেত্রফল হিসাবে বলেছিলাম দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ এ বি বর্গ একক। তৃতীয়ত আমরা প্রমাণ করেছিলাম আগের দিন চার দেওয়াল অর্থাৎ চারিপাশে যে দেওয়াল রয়েছে তার ক্ষেত্রফল এই ভূমির যে পরিসীমা তাকে উচ্চতা দিয়ে গুণ করলেই পাওয়া যায়। তাই চার দেওয়ালের ক্ষেত্রফল হিসাবে আমরা বলেছিলাম 2 ইন্টু এ বি ব্র্যাকেটের মধ্যে তারপরে ইন্টু সি বর্গ একক। সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ আমরা এই যে আয়তঘনটা রয়েছে এর সব কটা তলের ক্ষেত্রফল সম্পর্কে কি বলেছিলাম প্রতিটি তল দুটো করে আছে, একই মাপের দুটো করে তল আছে। ফলে আমি যখন সামনে এই তলটিকে এসি বলবো তখন ওর পিছনেও আরেকটা এসি রয়েছে। বিসি যখন বলছি এই তলটাকে ক্ষেত্রফল তখন ওর ঠিক উল্টো দিকে একটা রয়েছে বিসি, তাই 2BC। আর ভূমি এবি উপরেও ছাদ সেটাও এবি। ফলে সমগ্র তল বলতে সেম মাপের দুটি করে তল আছে এবং তাদের সমষ্টি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ বর্গ একক। আর আয়তন সম্পর্কে যেটা আমরা বলেছিলাম আগের দিন সেটা হচ্ছে ভূমিতলের যে ক্ষেত্রফল তাকে উচ্চতা দিয়ে গুণ করার কথা। ভূমিতলের ক্ষেত্রফল এবি, তাকে আমরা উচ্চতা সি দিয়ে গুণ করছি, তাই এ বি সি। আর যেহেতু তিনটি মাত্রা গুণ হচ্ছে প্রতিটি একক থাকায় এটার ঘন একক হচ্ছে 3 বার গুণ হচ্ছে বলে। আর আগেরগুলো দুবার হয়েছিল বলে সেগুলি বর্গ একক। আর কর্ণ তার বর্গ হওয়ার পর রুট করা হচ্ছে, ফলে এটা শুধু একক। আজকে আমরা ঘনক নিয়ে দেখব, সেক্ষেত্রে ওই একই ধরনের যে পরিমাপগুলি বা রাশিগুলি কি হয় সেটা। প্রথমত কথা হচ্ছে ঘনক কাকে বলবো। আমরা আগের দিন এই তলগুলি সব পরস্পরের সঙ্গে সমকোণে রয়েছে, অর্থাৎ চৌকো তলগুলি সমকোণে রয়েছে, তাই একে আয়তকার তল দিয়ে বেষ্টিত বলে আয়তঘন যেমন বলেছি তেমনি সমকোণী চৌপল বলতে পারি। অর্থাৎ এই সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটি আলাদা রয়েছে, তাই আমি এই বিভিন্ন রাশিগুলি পেয়েছি। ঘনকের ক্ষেত্রে কি হয়, ওই ঘনক একটি সমকোণী চৌপল কিন্তু তার প্রতিটি মাত্রা সেম অর্থাৎ এক। এখানে যেমন এবিসি বলেছি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ওখানে সবকটা মাত্রাই হচ্ছে এ, অর্থাৎ দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতা এ। তাই ঘন কাকে বলবো যদি আমাদের বলে, তাহলে আমরা বলবো
যে সমকোণী চৌপলের প্রতিটি মাত্রা একই, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটি এক, তাকেই আমরা বলবো ঘনক। ফলে এই যে সমীকরণগুলো আমরা পেয়েছি বা কর্ণ নির্ণয়ের যে রাশিমালা পেয়েছি, ভূমি নির্ণয়ের যে রাশিমালা পেয়েছি বা আদার্সগুলো প্রত্যেকটাই যা পেয়েছি, সেই জায়গাগুলিতে আমি বি আর সি না লিখে তার পরিবর্তে এ যদি বসিয়ে দিই, তাহলে সমস্ত সূত্রগুলো আমরা পেয়ে যাব। যেমন কর্ণের কথা বলি, কর্ণ যদি বলি যে ঘনকের কর্ণ কি হবে, তাহলে এ স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার বলবো, কারণ এখানে বি সি এর আলাদা কোনো অস্তিত্ব নেই। ফলে আমরা বলতে পারি এটা সমান সমান তাহলে কি হবে, রুট ওভার 3 স্কয়ার। এ বাইরে চলে এলো বর্গ আছে বলে, কিন্তু রুটের নিচে 3 থেকে গেল, এত একক হলো, অর্থাৎ এ রুট 3 একক হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। ভূমির কথা যদি বলি, ভূমি এখন একটা বর্গক্ষেত্র যার প্রতিটি বাহু হচ্ছে এ, তাই ভূমির ক্ষেত্রফল হবে এ বর্গ একক। চার দেওয়ালের কথা যদি আমরা বলি, চারদিকেই 4টে বর্গক্ষেত্র যার প্রতিটি বাহু এ একক, ফলে আমরা বলতে পারি 4 ইন্টু এ স্কয়ার, এটাই হবে ঘনকের চার দেওয়ালের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল যদি আমাদের বলে, সেক্ষেত্রে টোটাল 6টা তল আছে আমরা জানি, এবং প্রত্যেকটি তলই বর্গাকার, এবং সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। ফলে আমরা বলতে পারি 6a স্কয়ার বর্গ একক হবে হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। আর আয়তন সম্পর্কে যেটা বলার, সেখানে এ বি সি ছিল, সবগুলি এ, অর্থাৎ 3টি এ গুণ করে আমরা পাবো হচ্ছে এ কিউব, আর একক হবে আগেরই মতো ঘন একক। তাহলে এই হচ্ছে আমাদের ঘনক সম্পর্কিত পরিমাপের সূত্রগুলি, অর্থাৎ কর্ণ হলো এ রুট 3, ভূমি হলো এ স্কয়ার বর্গ একক, চার দেওয়াল হলো 4 স্কয়ার বর্গ একক, সমগ্র তল অর্থাৎ 6টি দেওয়াল হলো 6 স্কয়ার বর্গ একক, আয়তন হলো এ কিউব ঘন একক। তাহলে তোমরা আয়তঘন যদি বুঝে থাকো, ঘনক সম্পর্কে তোমাদের ধারণা হতে আর কোনো অসুবিধা নেই, কারণ ওই জায়গা যেখানে বি সি ছিল সেখানেও এক্ষেত্রে এ হলো, তাই এই সূত্রগুলি আমরা পেলাম। আমরা সূত্র সম্পর্কে ধারণা পেয়েছি, এবার সেই সূত্রগুলি অঙ্ক কষার ক্ষেত্রে ব্যবহার করব কিভাবে, সেটা একটু দেখা যাক। প্রথম কথা হচ্ছে, সমকোণী চৌকলের বা আয়তঘনর বিশেষত তার ক্ষেত্রে দেখেছি আমরা 3টে মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। যদি 3টি মাত্রাই দেওয়া থাকে, তাহলে আমি সরাসরি গাণিতিক গণনার সাহায্যে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো। কিন্তু যদি 3টি না দিয়ে 2টো দেওয়া থাকলেও একটা দেওয়া নেই, এমতো অবস্থায় কোনো একটা বের করতে বলে, তখন আমাকে কি করতে হবে, সেই বিষয়টি ধরে নিতে হবে। ধরে নিয়ে প্রশ্নে প্রদত্ত কোনো একটা বিষয় থাকবে, তার সঙ্গে সমান করব, এবং শর্তানুসারে সমান করার পর সমাধান করে আমি সেটা বের করে ফার্দার নতুন কিছু ক্যালকুলেশনে আমরা যেতে পারব। তো ঘনকের ক্ষেত্রে সেখানে সব মাত্রাই সমান হয়, একটা মাত্র মাত্রা, সেটা যখন আমার দেওয়া থাকবে তো আমি সরাসরি ক্যালকুলেশন করতে পারবো। আর যদি দেওয়া না থাকে, কোনো বিশেষ একটা পরিমাপ দেওয়া থাকে, তাহলে আমাকে কি করতে হবে, মাত্রাটি ধরতে হবে। ধরে তারপরে তার উপর ভিত্তি করে প্রশ্নে প্রদত্ত যে রাশিটা রয়েছে সেটাকে আমার গঠন করতে হবে, প্রশ্নানুসারে সেটা দেখাতে হবে, দেখানোর পর তারপরে সমাধান করে মাত্রা বের করে আমি ফার্দার নতুন কোনো ক্যালকুলেশনে যেতে পারবো। তাহলে বিষয়টা বোঝা গেল। এবার আমরা প্রয়োগ করে দেখি। তোমরা
তোমাদের গণিত প্রকাশ বইয়ের কোষে দেখি 3 নাম্বার অঙ্কটা সামনে রাখো এবং আমার করার পদ্ধতি অনুধাবন করার চেষ্টা করো। দেখো সেখানে কি বলে দিয়েছে, একটি সমকোণী চৌকোলাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার এবং 3 মিটার। ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লিখি। অর্থাৎ এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3টি মাত্রায় দেওয়া আছে, আর সবচেয়ে লম্বা যে সরল রৈখিক দণ্ড রাখা যাবে সেটা তো আমরা ইতিপূর্বেই বুঝেছি যে সেটা হচ্ছে কি ওই ঘরটির কর্ণ। কর্ণই হচ্ছে সবচেয়ে সোজাসুজি লম্বা দূরত্ব, ফলে আমাদের কর্ণ নির্ণয় করতে হবে। তো এই অঙ্কটি এবার কিভাবে করব আমরা দেখি। যে বিষয়গুলি দেওয়া আছে সেগুলি আমি প্রথমে নোট ডাউন করে নেব এইভাবে। যেহেতু সমকোণী চৌকোলাকার ঘরটি দৈর্ঘ্য A is equal to 5 মিটার, প্রস্থ B is equal to 4 মিটার এবং উচ্চতা C is equal to 3 মিটার। এখন সবচেয়ে লম্বা দৈর্ঘ্যের যে দণ্ডটা রাখা যাবে সেটা কর্ণ বরাবর রাখা যাবে, ফলে আমরা বের করব কর্ণের দৈর্ঘ্য। তাই লিখব অতএব ঘরটি কর্ণ ইজ ইকুয়াল টু, আমরা শিখেছি √a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এবার a মানে 5, b সমান সমান 4 আর c সমান সমান 3। তাই আমরা ওদের মানগুলি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর বর্গ নির্ণয় করলাম। তাদের সমষ্টি নির্ণয় করলাম। 25, 16 আর 9 25, 25, 25, 50। অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করলে 5 গুণ 5 গুণ 2, দুটি পাত আছে সেই জন্য একটা রুটের বাইরে যাবে, আর 2 একটাই আছে, ফলে এর আর বর্গ নির্ণয় করা গেল না, যার ফলে সেটা থেকে গেল, বর্গমূল হলো না বলে রুটের নিচে থেকে গেল। আর কর্ণ যেহেতু দৈর্ঘ্যের একক আমরা জেনেছি, তাই সমস্ত এককগুলো যেহেতু মিটারে রয়েছে, তাই আমরা বলবো হচ্ছে কি 5√2 মিটার। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তরটা সুন্দরভাবে বইতে যে ভাষা আছে সেই ভাষা দিয়ে লিখব ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য এত মিটার। কি লিখব উত্তর? ওই ঘরে সবচাইতে লম্বা যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য 5√2 মিটার। তাহলে এই হচ্ছে
আয়ত ঘন নিয়ে একটা অঙ্ক, সেখানে সব মাত্রা দেওয়া ছিল, তাই আমি সরাসরি ক্যালকুলেশনে গেলাম। এইবার আমি চলে যাচ্ছি ওই কোষে দেখি 4টা। দেখো তোমরা এখানে কি বলেছি, বলছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার, ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে দেখি। অর্থাৎ এখানে কিন্তু মাত্রাটা দেওয়া নেই। তাহলে আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম মাত্রা দেওয়া থাকলে তখন সরাসরি ক্যালকুলেশনে যাওয়া যায় বা গণনার কাজ করা যায়, কিন্তু যখন মাত্রা দেওয়া থাকবে না তখন আমাকে মাত্রা ধরতে হবে এবং বইতে এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে সেটা বের করতে হবে, প্রশ্নানুসারে এটা সমান করতে হবে, করে মাত্রা বের করে তারপর দ্বিতীয় ক্যালকুলেশন অর্থাৎ ঘনকটির আয়তন কত সেই হিসাবে আমরা যেতে পারবো। তাই আমি এখানে বলা নেই বলে আমি প্রথমেই ধরে নেব, লিখব মনে করি ঘনকটি বাহুর দৈর্ঘ্য এ এবং সেন্টিমিটারে অঙ্কটা রয়েছে সব এককগুলি, সেই জন্য এ সেমি লিখব। আমাদের কর্ণ জানা দরকার, আমি এ ধরেছি, তাই ঘনকের কর্ণের সূত্র তো সবারই মনে আছে, 3 বার a স্কয়ার, তারপর রুট, ফলে a√3 হবে। তোমাদের সে ধারণা পরিষ্কার। আর কি বের করতে বলেছে? বলছে ঘনকের ঘনফল অর্থাৎ আয়তন বের করতে বলেছে, সেই জন্য সেটাও আমরা করে রাখি। এবং ঘনফল বা আয়তন ইজ ইকুয়াল টু আমরা জানি a কিউব ঘন সেমি। এবার আমার বইতে 6 দাগের অঙ্কে কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া আছে। প্রশ্নে যেহেতু বলে দেওয়া আছে সেই জন্য আমরা লিখব প্রশ্নানুসারে a√3 আমি a ধরে পেয়েছি, আর বইতে ঠিক সেটাই বলে দিয়েছে 4√3, ফলে ইজ ইকুয়াল টু আমি বলবো 4√3, তারপরেই বলবো বা a ইজ ইকুয়াল টু 4√3। সমাধানের নিয়মে তোমরা জানো এ পাশে গুণ সম্পর্কে রয়েছে, ও পাশে গেলে ভাগের সম্পর্ক অর্থাৎ নিচে চলে যাবে, কেটে গেল। অর্থাৎ a ইজ ইকুয়াল টু 4 হলো, আমার a কিউব দরকার, ফলে সেটাকে বের করে রাখি। a কিউব ইজ ইকুয়াল টু 4 কিউব, তার মানে 4 × 16, 4 16 64, অর্থাৎ 64 হচ্ছে a কিউবের মান, আর একক রয়েছে হচ্ছে ঘন সেমি। তাই আমরা বলবো উত্তর ঘনকটি ঘনফল 64 a কিউবের মান, আর একক হচ্ছে ঘন সেমি। এইটা আমরা লিখব। তাহলে বোঝা গেল এখানে কিন্তু আমার মাত্রা দেওয়া ছিল না, তাই আমাকে ধরে নিয়ে প্রশ্নানুসারে করে তারপরে সেটা নির্ণয় করতে হলো। তোমরা এই বিষয়টা কিন্তু বিশেষভাবে খেয়াল করবে, যখন দেওয়া থাকবে না কোনো মাত্রা, এটার ক্ষেত্রেও যদি কোনো মাত্রা দেওয়া না থাকতো সেটা ধরে নিয়ে আমাকে এগিয়ে তারপরে প্রশ্নানুসারে প্রশ্নে কিছু দেওয়া থাকলে সেটার সঙ্গে সমান করে আগে মাত্রাটা বের করতে হবে, তারপরে ফার্দার ক্যালকুলেশন অর্থাৎ পরবর্তী কিছু বার করতে বললে আমরা করতে পারবো। তাহলে বোঝা গেল। এবার আমরা 11 দাগের অঙ্কটি দেখি কি বলেছে। একটি সমকোণী চৌকোণ আকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1 এবং আয়তন 384 ঘন সেমি।
বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে তাই নির্ণয় করতে বলেছে। অর্থাৎ এখানে আমার শুধু দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে, কিন্তু সরাসরি রাশিগুলি বলা নেই। তো আমরা একটা জিনিস জানি, যেটা যে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত যখন দেওয়া আছে, নিশ্চয়ই তার রাশিগুলির যে সাধারণ গুণনীয়ক ছিল সেটা কেটে এই অনুপাতের ছোট্ট আকারটা তৈরি হয়েছে। যেহেতু সেই সাধারণ গুণনীয়কটা আমাদের অজানা, সেটা আমরা অজ্ঞাত রাশি বা চলরাশি হিসাবে x ধরে নিতে পারি। আর একক তো আমরা দেখতে পাচ্ছি সেমি, ফলে x সেমি সাধারণ গুণনীয়ক হিসাবে আমরা ভাবতে পারি। তাই আমরা লিখব, যেহেতু দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইস্টু উচ্চতা ইজ ইকুয়াল টু 3:2:1, অতএব আয়তঘনটি দৈর্ঘ্য is equal to 3x সেমি, প্রস্থ is equal to 2x সেমি, এবং উচ্চতা is equal to x সেমি। অর্থাৎ আমরা এই অনুপাতে প্রত্যেকটি পদকে সাধারণ গুণনীয়ক x সেমি দিয়ে গুণ করে এটা ধরলাম। তাই আমরা বলছি, এখানে ধরি কথাটা বলবো অতএব ধরি আয়তঘনটির দৈর্ঘ্য 3x সেমি, প্রস্থ 2x সেমি এবং উচ্চতা x সেমি। এবার যেটা দেওয়া আছে আমাকে সেই রাশিটা গঠন করতে হবে। দেওয়া আছে আয়তন, তাই আমরা বলবো অতএব আয়তন ইজ ইকুয়াল টু, আমরা কি জানি যে দৈর্ঘ্য যদি a, প্রস্থ যদি b এবং উচ্চতা যদি c হয়, তাহলে আয়তন a b c অর্থাৎ তিনটির গুণফল। এবং এই ক্ষেত্রে a মানে 3x, b মানে 2x আর c মানে হচ্ছে x। তাহলে গুণ করলে 6x কিউব, আর একক 3 বার গুণ হচ্ছে বলে ঘন সেমি। এবং সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি বলতে পারি, এবং সমগ্র তলের ক্ষেত্রফল is equal to 2 into AB BC CA। তাহলে 2a মানে কি, আমরা বলেছি 3x, b মানে কি 2x, আবার b 2x, আর c মানে কি x। এটা হয় x into 3x। তাহলে যেটা দাঁড়ালো 2 into 6x স্কয়ার 2x স্কয়ার প্লাস 3x স্কয়ার, অর্থাৎ 6 2 8 আর 3 11, 11 দুগুণী 22 x স্কয়ার, এবং বর্গ যে ক্ষেত্রফল যেহেতু তাই বর্গ সেমি। এখন আমাদের আয়তনটা দেওয়া আছে প্রশ্নে, তাই আমি যেটা পেলাম প্রশ্নেরটার সঙ্গে সমান করব, তাই লিখছি প্রশ্নানুসারে 6x কিউব is equal to 384, বা x কিউব is equal to 384 by 6। কাটাকাটি করলে কত হয়, 6 ছক 36, হাতে থাকে 2, 4 ছক 24, অর্থাৎ 64। তার মানে হচ্ছে কি 4 3 বার গুণ,
তাহলে আমরা বলতে পারি অতএব x ইজ ইকুয়াল টু 4, অর্থাৎ x দাঁড়ালো 4। তাহলে এবার সমগ্র তলের ক্ষেত্রফল কত? 22x স্কয়ার। আমরা বলবো তাই 22x স্কয়ার ইজ ইকুয়াল টু 22 গুণ 4 গুণ 4 বা 4 এর স্কয়ার। 4 4 গুণ করলে 16 হয়। 16 ঘরের নামটা যদি তোমরা বলো তাহলে কি হবে? 16 দুগুণী 32 এর 2, হাতে থাকে 3। আবার 16 দুগুণী 32 আর 3 35, অর্থাৎ এত হলো। এবার তো আমরা সমগ্র তলের ক্ষেত্রফল এইটা, তার সঙ্গে একক হচ্ছে বর্গ সেমি, তাই উত্তর লিখব। উত্তর আয়তঘনটি সমগ্র তলের ক্ষেত্রফল 352 বর্গ সেমি। এইভাবে অঙ্কগুলো প্রথমে বুঝতে হবে কি বলেছে, সেই অনুযায়ী রাশিমালা তৈরি করতে হবে, বইয়ে প্রদত্ত মানটার সঙ্গে সমান করতে হবে, করে নির্ণয় করে পরের স্টেপে আমরা পৌঁছাবো। উদাহরণে তোমাদের বইতে প্রচুর অঙ্ক করে দেওয়া আছে। অঙ্কগুলো তোমরা প্রথমে ভালো করে দেখবে কিভাবে করা হয়েছে, তারপর অঙ্ক করা শুরু করবে। দেখবে খুব সোজা অঙ্ক, যা তোমরা সূত্রগুলো বুঝেছো সেই সূত্র প্রয়োগ করলেই অতি সহজে হয়ে যাবে। তোমরা চেষ্টা করবে, আশা করি খুব সহজেই সমস্ত অঙ্কগুলো করতে পারবে। ধন্যবাদ সবাইকে, আজকে এই অবধি।